আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত উঠিয়ে নেওয়া হবে এমন সম্ভাবনা নেই বলে জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। যত বাধাই আসুক তা প্রতিহত করে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে জনগণ, এটাই সামাজিক চুক্তি বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। পরে তিনি আরও বলেন, ছাত্র জনতার বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে। পরিবর্তিত পরিস্থিতি বর্তমান সরকারের বৈধতা দিয়েছে, তাই আগামীতে কিভাবে নির্বাচন হবে তা জনগণই নির্ধারণ করেছে। যত ব্যারিকেড আসুক, সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। এই নির্বাচনকে ভণ্ডুল করতে, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়াতে এসে যদি কোনো খুনি গোষ্ঠী সামনে দাঁড়ায়, আমাদের বাংলাদেশের জনগণ তার সমুচিত জবাব দেবে আইনসঙ্গতভাবেই। গুজবে কান্না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। বুধবার সকালে চট্টগ্রাম নগরীর চটেশ্বরী মন্দিরে নবমী পূজার আয়োজন পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। পরে তিনি আরও বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। শেষে আনোয়ারা ও বাঁশখালী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পূজার উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। যখন অনেক মানুষের সমাবেশ হয়ে যায় তখন এই যে দুষ্ট চিন্তাগুলো দূরে সরে যায়। বিভিন্ন সময়ে আমরা ভালো আছি, আমরা সবাই সম্মিলিতভাবে এই উৎসব আনন্দে এরা পূজার্থীরা পূজা করছেন এবং যারা উৎসবে অংশগ্রহণ করছেন তারা সবাই আনন্দমুখর। খাগড়াছড়ির অবরোধ কর্মসূচি আগামী 5 অক্টোবর পর্যন্ত স্থগিত করায় স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি। সকাল থেকে দূরপাল্লার কিছু কিছু গাড়ি ছেড়ে গেলেও বাস চলাচল এখনও পুরোদমে শুরু হয়নি। 4 দিন পর সকাল থেকে শহরের দোকানপাটগুলো খুলতে শুরু করেছে। অবরোধ না থাকলেও খাগড়াছড়ি ও গুইমারায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত আছে। সেনা টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশের তৎপরতা দেখা গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জনজীবন স্বাভাবিক হচ্ছে। সকাল থেকে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাতে যুগ্ম ছাত্র জনতার ফেসবুক পেজে দেয়া ঘোষণায় জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে দেয়া 8 দফা দাবি বাস্তবায়নে আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। যদিও জেলা প্রশাসনের জারি করা 144 ধারা এখনও বহাল আছে। গাড়ি অনিয়মিত চলতেছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আমাদের কোনো সমস্যা হইতেছে। গাড়িগুলো ভালো মতন চলতেছে, স্বাভাবিকের ভিতরে আসছে, আমরা ভালো মতন যাচ্ছি। তো আমি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে যাইতে পারতেছি। যেহেতু স্বাভাবিক আসছে সেহেতু আমরা আবার যাচ্ছি। আবারও অশান্ত পার্বত্য এলাকা, বিচারহীনতা ও রাষ্ট্রীয় দমন নীতির ধারাবাহিকতার ফল বলছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। সমাধানে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি তাদের। পার্বত্য বিষয়ক গবেষক বলছেন,
পাহাড়ে শান্তি ফেরাতে দিতে হবে গণতন্ত্র, তৈরি করতে হবে জাতিগত সহনশীলতা। নিরাপত্তা বিশ্লেষকদের পরামর্শ, পাহাড় সবসময় সংবেদনশীল, বাড়াতে হবে নিরাপত্তা। পার্বত্য চুক্তি একক গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য করা, এটা বাতিল করতে হবে। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। পাহাড়ের সৌন্দর্য যেমন চিত্তাকর্ষক পর্যটকের কাছে, তেমনি রাষ্ট্র বাংলাদেশের শাসকদের কাছে পাহাড় দুশ্চিন্তার। ঔপনিবেশিক শাসন গেলেও দৃষ্টিভঙ্গি বিরাজমান ক্ষুদ্র নৃগোষ্ঠীর দাবি। বান্দরবানের ঘটনায় নির্যাতিতের পক্ষে রাষ্ট্রের পদক্ষেপে ভূমিকার ঘাটতি হিসেবে মূল্যায়ন তাদের। যারা জড়িত রয়েছে তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে রক্ষা করে যারা আন্দোলন করছে তাদেরকে যে দমন পীড়নের উপরে জারি রেখেছে। স্বাধীন বাংলাদেশের 54 বছর, পার্বত্য শান্তি চুক্তির 28 বছরেও পাহাড়ে কাঙ্ক্ষিত শান্তি আসেনি। এর দায় কার? এই যে বিচারহীনতার কারণে এই দুর্বৃত্তরা বা দুষ্কৃতকারীরা বারবার আদিবাসীদের উপরে, জিম্মদের উপরে এরকম আক্রমণ করবার সাহস পায়। আপনি বলছিলেন এটা কার কারণে হয়? আমি বলবো রাষ্ট্রের কারণে হয়। রাষ্ট্র দাঁড়াবে যারা সংখ্যায় কম তাদের পক্ষে, আদিবাসীদের পক্ষে, কিন্তু আমরা দেখছি সেটা হচ্ছে না। পাহাড়ের এই সমস্যাকে রাজনৈতিক সমস্যা হিসেবে মূল্যায়ন গবেষকের। এই সমস্যার সমাধানে রাষ্ট্র ধারাবাহিকভাবে প্রথাগত ও সামরিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করে এসেছে বলেও দাবি তার। ওরা যেহেতু আমাদের মতো না, জাতিগতভাবে আমাদের না, এবং মুসলমানও না, বাঙালিও না, এবং যেহেতু পাহাড় একটা আমাদের নিরাপত্তার জন্য, বন্দরের জন্য, অন্যান্যের জন্য অতএব ওইখানে কোনো রাজনৈতিক ব্যবস্থা রাখা যাবে না। ওখানে সামরিক শাসনে রাখতে হবে অথবা ওই জায়গাটাকে বাঙালিকরণ করতে হবে। নিরাপত্তা বিশ্লেষকের দাবি, পাহাড়ে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে সামরিক বাহিনী কঠোর, আর দেশের সার্বভৌমত্বের প্রশ্নে দায়িত্বশীল। মিলিটারি লাইন্স অফ অপারেশন হলো ওই পার্টির বিরুদ্ধে যারা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র নিয়েছে এবং এদেরকে যারা চালায়, আর বাকি কিন্তু সাধারণ জনগণ। এই সাধারণ জনগণের সংখ্যা কিন্তু প্রায় 90 to 95%, 90 থেকে 95 ভাগ। সো 90 থেকে 95 ভাগের লোকজনকে বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী যে কাজগুলো করেছে, তাদের যে বেসিক এমিনিটিস যেটা ছিল বা বেসিক রাইটস যেগুলো ছিল, সেটাকে সমুন্নত রাখার জন্য ইনফ্রাস্ট্রাকচার করেছে। পাহাড়ের শান্তি তাহলে কখনোই ফিরবে না, এটার পথ কি? এখানে পূর্ণ স্বায়ত্ত শাসনের যে অধিকার, সে অধিকার যদি প্রতিষ্ঠিত হয়, আমরা মনে করি যে পাহাড়ের শান্তি ফিরে আসবে। পাহাড়ে মানুষে মানুষে সংস্কৃতির একটা বন্ধন গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা দরকার। ওই যে বললাম যে শান্তি চুক্তি হয়েছিল 28 বছর আগে, এই কাজগুলো কিন্তু হয়নি। চুক্তি বাস্তবায়ন না করার কারণে, পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করার কারণে এটা আজকে 25 বছর 26 বছর চলছে। এই যে আশার আলোটা ছিল, একটা মুক্তি সম্ভাবনা যে ছিল, রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক ঐক্যমত, সেটা ধ্বংস হয়ে গেছে। লিগ্যালি এই কাজটাও করতে হবে যে শান্তি চুক্তির যে ধারাগুলো ও সাংবিধানিক, সেটাকে লিগ্যালি আপনাকে এটাকে অ্যাড্রেস করতে হবে। এইখানে শিথিলতা আপনি যখনই দেখাবেন, তখনই কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। সো মিলিটারি অপারেশনস ইফ নিড বি, যদি মনে হয় যে না আমাদের সিকিউরিটি ভ্যাকুয়াম আছে, তাহলে যে সকল ক্যাম্প আপনি খালি করেছিলেন, গো টু দ্যাট ক্যাম্প অ্যান্ড ক্যারি আউট দ্য মিলিটারি অপারেশনস। স্বাধীন বাংলাদেশের 54 বছরেও শান্ত হয়নি পাহাড়ি জনপদ। আগামীতেও আসবে কিনা সন্দিহান ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। নূরনবী সরকার, 71, ঢাকা। জামায়াত ইসলামীতে কি শেষ হতে যাচ্ছে ডাক্তার শফিকুর রহমানের অধ্যায়? গঠনতন্ত্র অনুযায়ী ডিসেম্বরে নতুন আমির নির্বাচন করবেন দলটির দায়িত্বপ্রাপ্তরা। পরপর 2 মেয়াদে 6 বছর আমিরের দায়িত্ব পালন করা ডাক্তার শফিকুর রহমানও এবারও আলোচনায় আছেন বেশ জোরে সোরেই। দলটির সেক্রেটারি জানান, গোপন ভোটে রুকনরা বেছে নেবেন তাদের শীর্ষ নেতাকে, তবে প্রার্থী হতে পারবেন না নারীরা। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। শেষের পথে জামায়াতের আমিরের মেয়াদকাল। আগামী ডিসেম্বরেই হবে নতুন আমির সন্ধানের নির্বাচন। আমির নির্বাচনে কি আবারও আসতে যাচ্ছে পরিবর্তন, নাকি টানা তৃতীয়বারের মতো এই পদে থেকে যাবেন ডাক্তার শফিকুর রহমান, তা জানতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। দেশের ৭৯টি সাংগঠনিক জেলায় ভোট দেবেন 1 লাখেরও বেশি জামায়াত রুকন। মোস্ট প্রবাবলি ৭৯টা সাংগঠনিক জেলা আছে এবং প্রত্যেক জেলায় একজন প্রিজাইডিং অফিসার যাবে।
সেখানে ভোটারদেরকে ওনারা এক জায়গায় জড়ো করবেন এবং ব্যালট দেবেন, ভোট গ্রহণ করবেন গোপনে। পরবর্তী জানুয়ারি আসবার আগে নতুন আমিরের নাম ঘোষণা এবং শপথ গ্রহণ সম্পন্ন হবে। তবে আমির পদে লড়ার কোনো সুযোগ নেই নারী রুকনদের, থাকছে কেবলই ভোটের অধিকার। আমাদের প্রার্থী হওয়ার যোগ্যতা হলো তাকে রোকন হতে হবে। সব রোকনই শুধু মহিলারাই আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমির হতে পারে না, তারা ভোট দিতে পারে। সব পুরুষ রোকনই আমির নির্বাচনে ভোট পাওয়ার যোগ্য। ভোটারদের ভোট দেওয়ার সুবিধার জন্য 3টা নামকে সামনে নিয়ে আসা হয়, তারপরে আবার বলে দেওয়া থাকে নির্বাচন যে সার্কুলারটা যায় যে ভোট দেওয়ার সুবিধার্থেই একটা প্যানেল প্রস্তুত করা হলো, কিন্তু যে কোনো ভোটার এই প্যানেলের বাইরে যে কোনো রোকনকে ভোট দিতে পারবেন। নির্বাচিত আমিরের কার্য পরিচালনার জন্য গঠন করা হবে পরামর্শ কাউন্সিল বা মজলিসে শুরা। সেখান থেকে উঠে আসবে দলের পূর্ণাঙ্গ কমিটি। সেই শুরার সাথে পরামর্শ করে উনি ওনার নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্ম পরিষদ, ডিপার্টমেন্টাল সেক্রেটারি, এই সব নিয়োগের যে সমস্ত বিধান আছে এটা আমিরে জামাত তার মজলিসে শুরার সাথে পরামর্শ করেই সম্পন্ন করেন। সামনেই জাতীয় নির্বাচন, তবে তা সামনে রেখে আমির নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেও জানান এই নেতা। ভোট গ্রহণের সিদ্ধান্ত হলে আমরা যে কোনো পরিস্থিতিতে ভোট গ্রহণটা আমরা ম্যান্ডেটরি করতে পারি। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। মহানবমী পূজার খবর জানবো। খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আপনাকে শারদীয় শুভেচ্ছা। এই মুহূর্তে মহানবমীর কি আয়োজন চলছে সেখানে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আজকে সন্ধি পূজার মধ্য দিয়ে নবমী পুজো শুরু এবং সকালে নবমী পুজো হয়েছে, অঞ্জলি দিয়েছেন ভক্তরা এবং এরপর থেকেই ভক্তরা বিভিন্ন মণ্ডপে মণ্ডপে তারা ঘুরছেন, দেখছেন। যেহেতু আজকে নবমী এবং আগামীকালকে বিসর্জন, ফলে আনন্দের পাশাপাশি কিছুটা বিষাদের সুরে শুয়ে যাচ্ছে ভক্তদের মনে। এবং বিকেল থেকে আমরা দেখছি যে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ভক্তরা যাচ্ছেন, তারা দেবীকে দর্শন করছেন, প্রণাম করছেন এবং পারিবারিকভাবে সবাই যাচ্ছেন। শিশু, বৃদ্ধ, কিশোর, কিশোরী সবাই মিলে নতুন জামা কাপড় পরে তারা আসলে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরছেন এবং একটা আনন্দময় পরিবেশ, একটা উৎসব মুখর পরিবেশে আসলে সবাই মণ্ডপে মণ্ডপে ঘুরছে। আমরা দেখছি যে চট্টগ্রামে যে 292টি মণ্ডপ রয়েছে এবং এর বাইরে জেলাতে প্রায় 18টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে এবং সবখানে একটা উৎসব মুখর পরিবেশ আসলে বিরাজ করছে। কোথা থেকে কোনো ধরনের যে কোনো ধরনের খারাপ সংবাদ আসেনি, যে যেখানে আসলে পূজা নিয়ে কোনো ধরনের বিঘ্ন হচ্ছে বা কোনো ধরনের সমস্যা হচ্ছে, এরকম কোনো সংবাদ এখন আমরা পাইনি। অর্থাৎ বলতে হয় যে চট্টগ্রামে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে আসলে পূজাটা হচ্ছে। এবং নিরাপত্তার কথা যদি বলতে হয়, যে প্রতিটি মণ্ডপেই কিন্তু আমরা দেখছি যে আনসার সদস্যরা রয়েছেন, পাশাপাশি পুলিশের সদস্যরা আছেন, এর বাইরে সেনাবাহিনীর টহল আছে, র্যাবের টহল আছে এবং এখানকার সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরদারি আছে এবং পাশাপাশি প্রতিটি মণ্ডপেই কিন্তু আমরা দেখছি তাদের নিজস্ব যে স্বেচ্ছাসেবক তারাও কিন্তু আছেন। অর্থাৎ সব মিলিয়ে নিরাপত্তার যে পরিবেশ সেটি বেশ ভালো আছে এবং মানুষের মধ্যে কোনো ধরনের দুশ্চিন্তা নেই, তারা আনন্দ ঘন পরিবেশে তারা দেখছেন। এবং গতকালকে প্রায় গভীর রাত পর্যন্ত আমরা দেখেছি যে আসলে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে নারী, পুরুষ, শিশুরা তারা ঘুরে ঘুরে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরছেন এবং আনন্দ উৎসবের সাথেই তারা আসলে পূজা মণ্ডপে যাচ্ছেন। এবং আজকে যেহেতু নবমী, ফলে শেষ পূজা, ফলে আজকে বিভিন্ন মণ্ডপে আসলে লোকজনের ভিড় একটু বেশি হতে পারে, যে কারণে আসলে পুলিশের মধ্যে একটু ধরনের তৎপরতা রয়েছে, বিশেষ করে শহরের মধ্যে যখন গাড়ি চলাচল করবে, বিভিন্ন মণ্ডপে মণ্ডপে যাবে, ফলে জ্যাম নিয়ন্ত্রণের জন্য কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে আলাদা করে তৎপরতা রয়েছে। তাদের যে নিয়মিত যে সদস্য, তার বাইরে তারা বাড়তি সদস্য দিয়ে এই জ্যাম নিয়ন্ত্রণের কাজটি করবেন। এবং আগামীকালকে যেহেতু রাজীব, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে আমরা আনুষ্ঠানিকতার আরো খবরাখবর জেনে নিব। দর্শক, মহানবমী পূজার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া। শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিনে আজ অনুষ্ঠিত হচ্ছে মহানবমী। সকালে তর্পণে দুর্গার মহাস্নান ও ষোড়শ উপচারে নবমী পূজা শুরু হয়। পূজা শেষে চলছে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। সন্ধ্যায় দেবী দুর্গার প্রশংসায় থাকছে মহা আরতি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী। মণ্ডপে মণ্ডপে ভক্ত অনুরাগীদের ভিড়, কারণ দেবীকে আজই প্রাণ ভরে দেখার পালা।
মৌলভীবাজারের 1010টি পূজা মণ্ডপে নবমীর বিহিত পূজা অনুষ্ঠিত হয়। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনা করেন পূজারীরা। দেশের মানুষ যেন সুষ্ঠুভাবে শান্তিতে বসবাস করতে পারে, এটাই মায়ের কাছে আমাদের প্রত্যাশা। এইবারের পূজা অন্যান্য বছরের তুলনায় অনেক শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। মায়ের কাছে একটাই প্রার্থনা যাতে আমরা সারা বছর খুব ভালোভাবে থাকতে পারি। মানিকগঞ্জে মহানবমী উপলক্ষে মণ্ডপ জুড়ে চলে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও যজ্ঞ। এবার জেলার সবচেয়ে আকর্ষণীয় পূজার আয়োজন হয়েছে বানিয়াজুরির গঙ্গালয়ের মালাকার বাড়িতে। প্রত্যেক বছরের আমাদের একটাই চেষ্টা থাকে যে আমরা যেন আমাদের দর্শনার্থীদেরকে সবচেয়ে বেস্টটা দিতে পারি। আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি যে মণ্ডপে মণ্ডপে ঘুরে মাকে দর্শন করব, সবার সাথে দেখা হবে। মানিকগঞ্জ জেলা প্রশাসনের আইনশৃঙ্খলার প্রত্যেকটা সেক্টরের লোকজন, কর্মকর্তারা প্রতিনিয়তই মনিটরিং করতেছে এবং আসতেছে। ধর্মীয় উপাচারের মধ্য দিয়ে মহানবমী পূজা অনুষ্ঠিত হচ্ছে বরিশালের পূজা মণ্ডপগুলোতে। অঞ্জলি দিয়ে সুখ সমৃদ্ধির পাশাপাশি বিশ্বের মঙ্গল কামনা করেন দেবীর ভক্তরা। যশোরে 708টি পূজা মণ্ডপে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে নবমী পূজা। দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দিচ্ছেন ভক্ত অনুরাগীরা। মায়ের কাছে কামনা থাকবে সবসময় যেন সকল শক্তি দিয়ে জীবনে লড়াই করতে পারি, জীবনে যেন অদৃষ্টের দিকে তাকিয়ে আমরা দুহাত তুলে প্রার্থনা করছি, মা সবাইকে রক্ষা করো। ময়মনসিংহে মহানবমীর দিনে মণ্ডপ মন্দিরে ভক্তরা দেবীকে শেষবারের মতো দর্শন করেন। আমরা এমন একটা দুর্গাপূজা চাই যেখানে বিএনপি জামায়াত যেই আসুক না কেন, এনসিপি, কিন্তু আমাদের দেশটা শান্তির মতো থাকুক, আমাদের দেশে কোনো রকমের ফ্যাসিস্টের মাথা চাড়া দিতে না পারুক। আমরা অনেক সুন্দরভাবে পূজা করছি, আমরা নিরাপত্তার সহিত সেই পূজাটা আমরা করছি এবং পরিবার পরিজন নিয়ে অনেক আনন্দের সহিত এই পূজাটা উদযাপন করছি। রংপুর জেলা ও মহানগর মিলে 912টি পূজা মণ্ডপে পালিত হচ্ছে নবমী পূজা। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। এছাড়াও পূজা অর্চনা, অঞ্জলির মধ্য দিয়ে নাটোর, কুমিল্লা সহ জেলায় জেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহানবমী উদযাপিত হচ্ছে। পিন্টু হাজং, ৭১। মহানবমী পূজার আরও খবর জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। মিঠু, আপনি কোন মণ্ডপে আছেন এবং সেখানে মহানবমীর কি আয়োজন চলছে এই মুহূর্তে? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন মণ্ডপের? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি সিলেটের মণিপুরি রাজবাড়ি পূজা মণ্ডপে। আপনাকে জানিয়ে রাখি, সারা দেশের মতো সিলেটেও কিন্তু উৎসবমুখর পরিবেশেই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে মহানবমী। সকালে অঞ্জলির মাধ্যমে পূজা শুরু হয়েছে। ভক্তরা মণ্ডপে ঘুরে বেড়াচ্ছে এবং দেবী দুর্গাকে প্রণাম করছেন এবং প্রার্থনা করছেন সবার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য। আপনাকে জানিয়ে রাখি, সিলেট যে মহানগর সহ সিলেট জেলায় প্রায় 618টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সেই 618টি পূজা মণ্ডপে ইতিমধ্যে জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ, র্যাব, আনসার সবগুলো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং সাদা পোশাকধারী পুলিশও কিন্তু মণ্ডপে আছেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে তারা সর্বোচ্চ প্রস্তুত আছেন। তবে আশাবাদী আছে কোনো ধরনের কোনো হতাশাজনক আমরা সংবাদ এখন পর্যন্ত পাইনি। সুন্দর এবং সুষ্ঠুভাবে সিলেটের সবকটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা পূজা মণ্ডপে ঠিক একইভাবে কিন্তু ভক্তরা আসছেন, দেবী দুর্গাকে প্রণাম করছেন এবং দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য তারা প্রার্থনা করছেন। আপনাকে জানিয়ে রাখি, সিলেটের যে 13টি উপজেলা আছে সেই 13টি উপজেলার প্রতিটা মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং যে সিলেটবাসী আছেন, সনাতন ধর্মের মানুষরা আছেন, সেই সাথে অন্য ধর্মের মানুষরাও কিন্তু এই উৎসবে অংশগ্রহণ করেছেন এবং সব রাজনৈতিক নেতৃবৃন্দরা কিন্তু পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন এবং তারা বলেছেন যে সব মানুষের সহ অবস্থান হবে, সব ধর্মের সহ অবস্থান এবং বাংলাদেশ হবে সম্প্রীতির একটি দেশ, যে দেশে সব ধর্মের মানুষ একসাথে বসবাস করবে, যেখানে সবাই ভালোবাসার মাধ্যমে, ভালোবাসা আদান প্রদানের মাধ্যমে কিন্তু এই দেশটাকে সুন্দর করে তুলবেন। এবং তারা বলছেন যে আগামীতে যে যতগুলো পুজো হবে সব পূজাগুলো যেন সুন্দর এবং সুষ্ঠু হয় সেই ব্যবস্থাও কিন্তু করতে হবে এবং সরকার, বিভিন্ন রাজনৈতিক নেতারাও কিন্তু পূজা মণ্ডপে এসেছেন, বিএনপি, জামায়াত
এনসিপি। তারা বলেছেন যে তারা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, কোনো ধরনের ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত যেন ঘটনা না ঘটে সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখার জন্য চেষ্টা করার জন্য বলছেন। আরেকটা বিষয় যেটা বলে রাখি, গতকালকে আমাদেরকে যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে তারা একটি জরুরি নাম্বার চালু করেছিলেন, যেখানে যে কোনো পর্যায়ে যে মণ্ডপে কোনো সমস্যা যদি প্রয়োজন মনে করেন তাদেরকে সাথে সাথে কল দিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেখানে উপস্থিত হয়ে যাবেন। এখন পর্যন্ত আসলে সিলেটের সবকটি পূজা মণ্ডপে সুন্দর এবং সুষ্ঠুভাবে পূজা পরিচালনা হচ্ছে, ভক্তরা আসছেন, প্রণাম করছে এবং দেশ এবং দেশের মানুষের জন্য প্রার্থনা করছেন। এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। মিঠু, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, মহানবমী পূজার খবর জানাতে সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। শান্তিপূর্ণভাবে পূজা হচ্ছে গোপালগঞ্জে। দেবী দুর্গার কাছে দেশের মানুষের জন্য মঙ্গল কামনা ও পূজা অর্চনা করছেন তারা। পূজার প্রথম দিন থেকে আনন্দে মেতে উঠেছেন গোপালগঞ্জের হিন্দু সম্প্রদায়। পূজার নিরাপত্তায় মাঠে আছে যৌথ বাহিনী। আজিজুর রহমান রনির প্রতিবেদনে বিস্তারিত। মণ্ডপে মণ্ডপে পূজা আর দেশের মানুষের শান্তি ফিরিয়ে দিতে গোপালগঞ্জে মা দুর্গার কাছে প্রার্থনার মধ্য দিয়ে চলছে দুর্গোৎসব। সবার প্রার্থনা বাংলাদেশ একটি শান্তিপূর্ণ সম্প্রীতির দেশ হোক। প্রতিদিন শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা ও মণ্ডপে মণ্ডপে চলছে নাচ গান। প্রতি বছরের মতো এবছরেও আনন্দে সামিল হচ্ছে সব বয়সী মানুষ। নমস্কার সবাইকে শারদীয় শুভেচ্ছা। বছর ঘুরে আমাদের এই কয়েকটা দিনে আমরা অনেক আনন্দে কাটাই। আমরা প্রতি বছর কেন্দ্রীয় কালীবাড়িতে আসি এবং আমাদের দিনটাকে অনেক সুন্দরভাবে উদযাপন করি। এবছরও এসেছি আমরা সবাই একসঙ্গে, আর আমরা খুব এক্সাইটেড। এই তো আজকে সনাতন ধর্মের সপ্তমী, তো আমরা এখানে এসেছি, ফটোশুট করছি, দেখছি, ভালোই লাগছে সবকিছু মিলিয়ে। গজে আগমন হলে সেটা হচ্ছে পৃথিবীর জন্য অনেক শুভ। তাহলে পৃথিবীতে শস্য শ্যামলা সবকিছু ভরে ওঠে। আর পঞ্জিকা অনুযায়ী দেবী দুর্গার গমন হচ্ছে পালকিতে। তো আমরা সবসময় চাই মা যেন সবার মঙ্গল কামনা করুক, সবার ভালো রাখুক। আয়োজকরা বলছেন আনন্দ উল্লাসে কোনো প্রতিবন্ধকতা না থাকায় খুশি তারা। দেবীর কাছে বসবাসের জন্য একটি শান্তিপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ চাইছেন তারা। ভক্তবৃন্দদের মনে অনেকটা ধোঁয়াশা ছিল, কিন্তু প্রশাসন বিভিন্নভাবে নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে, যে কারণে আমরা পর্যন্ত সুন্দরভাবে পূজা অর্চনা করছি এবং আমাদের মা বোন পূজার্থী যারা আছে সবাই সুন্দরভাবে পূজায় আসছে এবং আনন্দ উৎসব নিয়ে মেতে আছে। আর বাংলাদেশের মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় মহাসচিব জানান, অসাম্প্রদায়িক চেতনায় বাঁচাই হওয়া দরকার সবার লক্ষ্য। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই। এই চেতনা লালন করে বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করছে বছরের পর বছর। মা তার কৃপা দিয়ে আমাদেরকে যেন ধন্য করেন, আমরা ধন্য হয়ে দেশ ও দশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, সার্বক্ষণিক দেশভক্তিকে অন্তরে লালন করতে পারি, সার্বক্ষণিক দেশের কল্যাণ করার জন্য নিজেকে উৎসর্গ করতে পারি। আজকে এই মহাষ্টমীর শুভ লগ্নে এই হোক মায়ের কাছে আমাদের নিবেদন। এবার পূজায় গোপালগঞ্জে 1275টি মন্দিরে আয়োজন করা হয়েছে দুর্গোৎসব। আজিজুর রহমান রনি, ৭১, গোপালগঞ্জ। এক পাশে উলুধ্বনি, অন্য পাশে চলছে জিকির। একই উঠানে মসজিদ ও মন্দির। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে আছে লালমনিরহাটের কালীবাড়ি এলাকা। যুগ যুগ ধরে নিজের গতিতে চলছে কালীবাড়ি মন্দির ও পুরান বাজার জামে মসজিদ। এই শারদীয় দুর্গোৎসবেও জমকালো আয়োজন হয়েছে উপাসনালয় প্রাঙ্গণে। মিলন পাটোয়ারির তথ্য ছবিতে প্রতিবেদন। লালমনিরহাট শহরের কালীবাড়ি এলাকায় 1836 সালে প্রতিষ্ঠিত হয় কালী মন্দির, আর তৎকালীন পাকিস্তানের শেষ সময়ে একই আঙ্গিনায় প্রতিষ্ঠিত হয় পুরান বাজার জামে মসজিদ। এলাকার দুই ধর্মের মানুষ তাদের ধর্মীয় কাজ করে যাচ্ছেন কোনো কোলাহল ছাড়াই। পূজা শুরুর আগে মসজিদ ও মন্দির কমিটি বসে নেয় সিদ্ধান্ত, আর নামাজ বা আজানের সময়সূচি অনুযায়ী পূজা অর্চনার ঢাক বাজানো বন্ধ রাখা হয়। এরপর নামাজ শেষে শুরু হয় পূজার কার্যক্রম। আগের থেকে দেখে আসছি যে এখানে কোনো রকম সাম্প্রদায়িকতা নাই, যে তুমি হিন্দু আমি মুসলমান, তুমি এটা করতে পারবা না, আমার এটা জায়গা আমি করব, এই ধরনের কোনো রকমের অভিযোগ কারো বিরুদ্ধে কারো নাই। আমার ধর্ম পালন করি একটু ধর্ম করে আমার ধর্ম।
এ কারণে এখন পর্যন্ত এই মসজিদ মন্দির প্রাঙ্গণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানকার মাঠে পূজার সময় যেমন মেলা বসে, তেমনি মুসল্লির জানাজাও হয়ে থাকে। দুই ধর্মের মানুষই সমানভাবে এই মাঠ ব্যবহার করে। আমাদের যখন পুজো হয় তো হচ্ছে ঢাক ঢোল বাজা হয়, যখন নামাজ বন্ধ থাকে তখন বাজা করা হয়, আর যখন নামাজ পড়া হয় তখন আমাদের ঢাক ঢোল বন্ধ থাকে। একটা সবার ধর্ম আছে না, তাই বলি মানুষের সাথে কি বিভেদ করা যাবে? আমরা উভয়ের সাথে একসাথেই চলাফেরা করি এবং একে অপরের সহযোগী সহপূরক। সবসময় যেন আমরা একত্রবদ্ধ থাকতে পারি, এর জন্য সবসময় আমরা তাদেরকে সহযোগিতা করে আসি। সম্প্রীতির এমন নিদর্শন দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন সাধারণ মানুষ। কয়েকটি দেশের রাষ্ট্রদূত এই মন্দির ও মসজিদ পরিদর্শন করেছেন। মুসলমান সহযোগিতা করতেছে, পুজো দমদমা ভালো লাগতেছে। বহুদিন থেকে এভাবে চলে এসছে, দীর্ঘদিন যাবত এইভাবেই, এখানে কোনো সমস্যা নেই। মন্দিরের প্রধান পুরোহিত এবং মসজিদের ইমাম জানান, একই উঠানে দুই ধর্মের দুটি উপাসনালয় থাকলেও কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি কখনো। উভয়ের একই মাঠে জানাজা এবং পূজা হচ্ছে, এটা বিশ্বের আর কোথাও আছে কিনা তা আমি জানি না, তবে আমাদের দেখে সবাই যেন অনুকরণ করে চলে। এখানে কোনো দ্বন্দ্ব বা সংঘাত কখনো হয়নি, আমরা দেখিনি এবং মুরব্বীদের কাছে শুনছি কখনো এরকম হয়নি। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা প্রোপাগান্ডা বা রিউমারে কান দিবেন না, অবশ্যই কোনো কিছু বিশ্বাস করার আগে যাচাই বাছাই করে নেবেন। সেটা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হতে পারে, সেটা পূজা উদযাপন কমিটির মাধ্যমে হতে পারে। লালমনিরহাটের এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন সবসময় অটুট থাকে, সেই কামনা সবার। হাসান আহমেদ, ৭১। নারায়ণগঞ্জের ২৫০০-এ এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাত সদস্য সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে নবী হোসেন নামে একজন নিহত হয়েছেন। ২৫০০ থানার ওসি সাইফুদ্দিন জানান, মঙ্গলবার রাত ২:৩০টার দিকে উপজেলা দড়ি ২০ নন্দী এলাকায় ব্যবসায়ী ইলিয়াসের বাড়িতে একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন ডাকাতের উপস্থিতি টের পেয়ে ডাক চিৎকার করলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায়। এদিকে এলাকার লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিলে আশপাশের লোকজন ডাকাতদের ঘিরে ফেলে ডাকাত সদস্য নবী হোসেনকে আটক করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পালিয়ে যায় বাকি ডাকাত সদস্যরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। বগুড়ার শহর যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় শ্রমিক লীগ নেতা জামিল হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত 12:15টার দিকে শেরপুর উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মাগুরা গ্রামে লিজ নেওয়া পুকুরে মাছ ধরার সময় শহর যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত রাহুল বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুকুর লিজ নেওয়া নিয়ে রাহুলের সঙ্গে জামিলের দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে জামিলের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক রাহুল সরকারের উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান রাহুল। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং মূল ঘাতক তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নাম হচ্ছে জামিল। জিজ্ঞাসাবাদে সে এই ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছেন। মামলা অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা সহ মামলার তদন্ত আমাদের অব্যাহত আছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন ১৮ জন মাঝি মাল্লা। তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাট থেকে FB খাজা আজমি নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে সাগরে যান ১৮ মাঝি মাল্লা। এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। তাদের স্বজনরা জানান, সবার মোবাইল ফোন বন্ধ থাকায় শুরু থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তারা। এদিকে তাদের অভিযোগ, একটি চক্র মাঝি মাল্লাদের অপহরণ করেছে। স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকবার অচেনা নম্বর থেকে ফোন আসায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে এটি অপহরণ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আমার ছেলে মাত্র ২০০০ টাকা দিয়ে আমার ছেলে আসার পরে আমার ছেলে হারে গেছে। বাজি আমার সাগরত বাইরে হয়েছে 18 দিন, খবর পাই না আমি। আমার নাতি আছে 1 বছর, যা বউ আনি 2 বছর।
আমি এখন আমার ফুয়া চাই। এক ধরনের অপহরণ মনে হচ্ছে। তো আমরা এই বিষয়টা সম্পূর্ণ যে জনের পরিবারে যে টাকা দিছে এটা সহ এখন উল্লেখ করছি। জনের পরিবার এখানে আসতো না, জনের পরিবার থেকে তৃতীয় দফা আবার 10,000 টাকা করছে। তো তাদের লোকেশন পাইছি আমরা আপনার এই মহেশখালী মাদারবাড়ি পর্যন্ত তাদের নেট পাইছি, তাদেরকে লোকেশন পাওয়া গেছে। এরপরে আর তাদের কোনো লোকেশন পাইনি আর কি। তবে তাদের লোকেশনের জন্য আমরা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করছি, আপনার কোস্টগার্ড, নৌবাহিনী এবং আমাদের ওই বিজিবি, তারপর আপনার বিভিন্ন সাগরের আশপাশ যত থানা আছে সব থানাতে আমরা আপনার তথ্য নিচ্ছি আর কি। গাজীপুরের কাপাসিয়া বাজারে আগুন লেগেছে, এতে পুড়ে গেছে বাজারের 5টি দোকান। কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজ ইসলাম জানান, বুধবার সকালে কাপাসিয়া বাজারের একটি রঙের দোকানে আগুন লাগে। মুহূর্তে সে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুরোপুরি পুড়ে গেছে 5টি দোকান। তবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে ঝড়ে পড়ে নৌকাডুবিতে 2 জনের মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে মাসুম নামে এক শিশু। এই ঘটনায় নিহতরা হলেন সালমা বেগম ও রানা। দুর্ঘটনার শিকার আসির উদ্দিন জানান, স্ত্রী, সন্তান ও তার ছোট ভাইয়ের স্ত্রী সন্তান নিয়ে বেড়াতে গিয়েছিলেন গুলশাখালীতে। সেখান থেকে ফেরার পথে ঝড়ের সময় ঘটনা ঘটে। এ বিষয়ে লংগদু ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী জানান, তাদের একটি দল উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজ শিশুটির অনুসন্ধান চলছে। কক্সবাজারের রামুর রাবার বাগান থেকে রাজু শর্মা নামে এক নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের সদস্যরা জানান, গত 3 দিন ধরে নিখোঁজ ছিলেন রাজু। নিহতের পরিবারের সদস্যরা আরও জানান, রাজুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রতিবেশীর সাথে টাকার লেনদেনের কারণে হত্যাকাণ্ড। গত রবিবার নিখোঁজ হয় রাজু। নিখোঁজের পর প্রতিবেশী রিটন ও তার মা জানায়, রাজুকে তারা 52,000 টাকা ঋণ দিয়েছিল। এ বিষয়ে রামু থানার পুলিশ পরিদর্শক ফরিদ জানান, এলাকার লোকজনের কাছে খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করেন। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় প্রবাহ। 3 সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে 5 অক্টোবর পর্যন্ত দেশের প্রায় 80% এলাকায় প্রভাব বিস্তার করতে পারে। প্রবাহের প্রভাবে উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, কোথাও থেমে থেমে, কোথাও টানা। পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পটুয়াখালী নদী বন্দরকে দেখাতে বলা হয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। এদিকে অতিরিক্ত বৃষ্টিতে সাভার ও নারায়ণগঞ্জে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। আকাশ জুড়ে মেঘ। বুধবার সকালে কয়েক দফা বৃষ্টি হয়েছে পটুয়াখালী রাঙ্গাবালিতে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে থেমে থেমে। মঙ্গলবার বিকেলেও বৃষ্টি হয় উপজেলা জুড়ে। পায়রাসহ সবকটি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে মঙ্গলবার রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে তেঁতুলঝরা ইউনিয়নের বাসিন্দারা। দুর্ভোগের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজকে আটকা প্রায় 1 সপ্তাহ ধরে, 1 সপ্তাহ থেকে আটকা কি করব, তার জন্য রাজপথে নামছি। জলবদ্ধতার কারণে আমার বাড়ির ঘরের ভিতরেই পানি, সমস্ত জায়গায় পানি, ঘরের ভিতরে প্রত্যেকের রুমে পানি। পোলা পানি স্কুলে যাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, পানির ভিতরে চলাফেরা করতে পারে না, অসুস্থ হয়ে যাইতাছে। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জে টানা বৃষ্টি হয়েছে। এতে ফতুল্লা, কুতুবপুর, লালপুর, ইসদাইর, গাবতলী, সিহাচর ও শিবু মার্কেট এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডিএনডি এলাকা সহ নিচু এলাকায় বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। অন্তত 10 লাখ মানুষ পানিবন্দী।
এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় বুধবার সকাল 11টার পর থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে, সেই সাথে বইছে দমকা বাতাস। এর প্রভাবে কুয়াকাটায় বঙ্গোপসাগর উত্তাল। 4 অক্টোবর থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুর আগে শত শত ট্রলার গভীর সমুদ্রে মাছ শিকারে গেলেও সাগর উত্তাল থাকায় তীরে ফিরে আসছে। পূজার ছুটিতে কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকরা বৃষ্টি উপেক্ষা করেই উত্তাল সাগরে নামছে। শরতের এই বৃষ্টি আমন ফসলের জন্য আশীর্বাদ বয়ে আনলেও অতিবৃষ্টি হলে শীতকালীন সবজি ক্ষেতের ক্ষতি হতে পারে বলে জানান কলাপাড়া কৃষি কর্মকর্তা হাসান আহমেদ, ৭১। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ইতোমধ্যে। এদিকে বুধবার আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া বর্ধিত 5 দিনের শুরুর দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আরেকটু জানাতে পটুয়াখালীর রাঙাবালি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, উপকূলের বৃষ্টি আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন এবং লঘুচাপের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর কি জানিয়েছে, বিষয়ে আরেকটু বিস্তারিত জানাবেন আমাদের। মেহজাবিন, আমি এই মুহূর্তে আগুনমাখা নদীর তীরে রয়েছি। আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, থেমে থেমে বৃষ্টি ঝরেছে, তবে এই মুহূর্তে বৃষ্টি নেই, কিন্তু ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এবং সেই সঙ্গে মেহজাবিন, আপনাকে জানিয়ে রাখতে চাই যে নদ নদীতে পরিস্থিতি এই মুহূর্তে শান্ত রয়েছে, তবে সাগর ফুঁসে উঠেছে, এমনকি কিন্তু তীরে ফিরে আসা জেলেরা আমাদেরকে জানিয়েছেন। এবং সমুদ্র ফুঁসে ওঠার কারণে সমুদ্রগামী যে জেলেরা ছিল তারা কিন্তু উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে। অনেক জেলে ট্রলার গুলো কিন্তু উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে এবং নদী তীরবর্তী এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে আপনাকে মেহজাবিন জানিয়ে রাখতে চাই, আবহাওয়া অফিসের যে সর্বশেষ বিজ্ঞপ্তি তাতে বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটি আরো ঘনীভূত ও অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে, এমনটি কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, যার কারণে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পায়রা সহ সবকটি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে নদী বন্দরের জন্য দেয়া পৃথক একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হতে পারে। এ কারণে পটুয়াখালী নদী বন্দরকে 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মেহজাবিন, আপনাকে আরো একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে সেক্ষেত্রে এই উপকূলীয় এলাকায় আরো বৈরী আবহাওয়া সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বিপাকে পড়ার সংখ্যা রয়েছে জেলেদের। জেলেরা বলছেন 4 অক্টোবর থেকে সাগরে ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা আসছে, যার কারণে শেষ মুহূর্তে তারা আসলে লাভের আশা এবং কাঙ্ক্ষিত পরিমাণ মাছ জেলেদের জালে ধরা পড়বে এমনটা প্রত্যাশা এবং এমনটা আশা বুকে বেঁধে কিন্তু সমুদ্র যাত্রায় নেমেছিলেন। কিন্তু এই মুহূর্তে আসলে বৈরী আবহাওয়া সৃষ্টি হয়, তাদেরকে কিন্তু উপকূলের কাছাকাছি নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগেই তাদেরকে উপকূলের কাছাকাছি ফিরে আসতে হচ্ছে, যার কারণে সমুদ্রগামী যে জেলেরা তারা কিন্তু এক ধরনের ক্ষতির মুখে পড়েছে। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি মেহজাবিন যে এই মুহূর্তে কিন্তু বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে কিন্তু আমন চাষাবাদ হচ্ছে। সেক্ষেত্রে টানা বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইলে সেক্ষেত্রে কিন্তু আমন চাষাবাদেরও এক ধরনের ক্ষতি হতে পারে, এমনটি কিন্তু শঙ্কা করা হচ্ছে। এবং আপনাকে আরেকটু শেষ তথ্য জানিয়ে রাখতে চাই মেহজাবিন যে রাঙ্গাবালি উপকূল তীরবর্তী এলাকা নদী এবং সাগর বেষ্টিত একটি জনপদ। প্রত্যেকটি প্রাকৃতিক দুর্যোগই এই জনপদটি বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। বিশেষ করে নদী ভাঙন কবলিত এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে ভাঙন কবলিত এলাকার মানুষ এই বৈরী আবহাওয়া দেখে অনেকটা শঙ্কিত হয়ে পড়েছেন এবং তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আসলে এটি নিম্নচাপে রূপ নিলে সেক্ষেত্রে একটি সংখ্যা থেকে যায়। এই ছিল উপকূল থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ। কামরুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। পটুয়াখালী রাঙাবালি থেকে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান। জাতীয় সংসদের মানচিত্রে যুক্ত হলো একটি নতুন নাম, গাজীপুর 6। এবার সীমানা পুনর্নির্ধারণে সৃষ্টি হয়েছে এই নতুন আসনটি, আর এর সঙ্গে সঙ্গে বদলেছে গাজীপুরের রাজনীতির সমীকরণ। নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, কিন্তু রাজধানী লাগোয়া এই আসনের প্রার্থী নিয়ে রয়েছে তুমুল আলোচনা।
এলাকা ছেয়ে গেছে পোস্টার, বিলবোর্ডে। ইকবাল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। গাজীপুরে এতদিন সংসদীয় আসন ছিল 5টি। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নতুন একটি আসন যুক্ত করেছে। শিল্প শ্রমিক অধ্যুষিত গাজীপুরে ভোটার সংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় আত্মপ্রকাশ ঘটেছে গাজীপুর 6 আসনের। সম্ভাব্য প্রার্থী তালিকায় নির্বাচনী মাঠে জোরালো আলোচনায় রয়েছেন বিএনপির একজন সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা। এছাড়া আন্দোলন সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষায় নিবেদিত নেতারা সহ বিএনপির অন্তত 6 জন নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী। দেশের মানুষের জন্য, শ্রমিকদের জন্য আমি কাজ করে যাচ্ছি। এলাকার মানুষ চায় আমি আরেকটা নির্বাচন করি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আমাদের আমলনামাগুলো দেখে, তবে আমি মনে করি যে আমার বাইরে আর কাউকে চিন্তা করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। দল তারুণ্যকে প্রাধান্য দিচ্ছে এবং আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদেরকে প্রাধান্য দিবে। এইবার যদি দলের এই কথা ঠিক থাকে, আমি সেই জন্যই আশাবাদী। এদিকে নতুন আসন পেয়ে খুশি এলাকার ভোটাররা। তবে তারা বলছেন, নতুন আসন হলেও এখানে রয়েছে ছিনতাই, চাঁদাবাজি, যানজট, জলজট সহ পুরনো নানা সমস্যা। সবাই চান নিরাপত্তা ও শান্তি। ছিনতাই, চুরি, রাহাজানি, রাস্তাঘাটে মারামারি, হানাহানি, যানজট, এগুলো মুক্ত চাই। স্বাধীনভাবে যেন ভালোভাবে কর্মস্থানে যাবার পাই, আসার পাই, এটাই আমার। এই এলাকার যারা কাজ করছে, কাজ করবে, এমন ব্যক্তিকেই আমরা আগামী দিনে এমপি হিসেবে দেখতে চাই। গাজীপুর 6 আসনটি গঠিত হয়েছে নগরের শিল্প সমৃদ্ধ টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা এলাকা এবং পুবাইল থানার কিছু এলাকা নিয়ে। এই আসনে ভোটার সংখ্যা 5,72,234 জন। ভোটাররা এখন অপেক্ষায় আছেন নতুন এই আসনে কে হবেন প্রথম সংসদ সদস্য। এ নিয়ে চলছে তুমুল আলোচনা, সমালোচনা। শরীফ আজাদ প্রীতম, 71। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের সবজি চাষিরা। অসময় বৃষ্টিপাত ও চাষাবাদের সময়কাল পাল্টে যাওয়ায় আগাম শীতকালীন সবজি চাষ করে আশানুরূপ ফল পাননি অনেক কৃষক। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে প্রযুক্তির সহায়তার পাশাপাশি চাষাবাদে আধুনিক পদ্ধতি ব্যবহারে পরামর্শ কৃষি বিভাগ ও বিশেষজ্ঞদের। শহীদ নূর আহমেদের তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ গ্রাম কৃষক আবু তালেব তার 1 বিঘা জমিতে শীতকালীন আগাম সবজি হিসেবে শশা চাষ করেছিলেন। চাষাবাদে 50,000 টাকা ব্যয় হলেও গেল সপ্তাহের টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে পুরো শশা ক্ষেত। অথচ যে সময় বৃষ্টির প্রয়োজন ছিল তখন বৃষ্টির দেখা মেলেনি। ফলন আসার মুহূর্তে টানা অতিরিক্ত বৃষ্টিতে মরে গেছে শশার গাছ। কেবল আবু তালেবই নন, জলবায়ুর এমন অতর্কিত বিরূপ আচরণে ক্ষতিগ্রস্ত উপজেলার অধিকাংশ কৃষক। অসময়ে বৃষ্টিপাত ও চাষাবাদের সময় পরিবর্তনে শীতকালীন সবজির ক্ষেত নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতিতে পড়েছেন চাষি। বাংলাদেশে বর্তমানে আবহাওয়া, আমরা প্রতি বছর এই সিজনে শশা করি, কিন্তু এত বৃষ্টিও নাই, কিন্তু একাধারে বৃষ্টি দেওয়ানে এই আমার ক্ষতিটা হয়েছে। এই সিজনে প্রায় 30 কেয়ার জমিনের মতো আমি সবজি আবাদ করছি, বটবটি, করলা, শশা। আবহাওয়ার কারণে আবহাওয়া খুবই দুর্বল, মানে এত বৃষ্টি মানে বলার বাহিরে। এবছর প্রায় আমি 16 লক্ষ টাকা ব্যয় করছি। আমি 3 লক্ষ টাকা বেচতে পারি কিনা তাও আমার জানা নাই। আমরা কৃষকরা প্রচুর অসুবিধায় আছি, প্রচুর অর্থনৈতিকভাবে লসে আছি। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে বাঁচতে আধুনিক পদ্ধতি ব্যবহার করতে কৃষকদের পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা। আগাম যারা শীতকালীন সবজি করবে তারা অবশ্যই যেন মালচিং শিটে সবজি করে এইভাবে বেড করে, তাহলে বৃষ্টির অতিরিক্ত বৃষ্টি পানি হলেও পানিটা সরে যায়। কৃষিক্ষেত্রে সফলতা পেতে আধুনিক পদ্ধতির পাশাপাশি উদ্ভাবিত আবহাওয়া সহনশীল জাতের বীজ ব্যবহার করলে কৃষকরা লাভবান হবেন বলে জানান এই বৈজ্ঞানিক। কৃষকদেরকে বলি সবসময় যে এখানে আপনার এই অঞ্চলে যে প্রযুক্তিটা আপনার জন্য উপযোগী সেই প্রযুক্তিটা গ্রহণ করার জন্য। আর প্রকৃতির যে পরিবর্তন, প্রকৃতির উপরে তো আমাদের হাত নেই, সেটাকে হচ্ছে আমাদের সেটার উপযোগী আমাদের যে জাতগুলো আছে সেগুলো চাষাবাদ করতে হবে। চলতি মৌসুমে ক্ষতির কথা বিবেচনায় রেখে আগামীতে চাষের ধরন পাল্টে মালচিং ও গ্রাফটিং পদ্ধতির প্রয়োগ ও প্রযুক্তির ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধি সমস্যার সমাধান বলে মনে করছে বিশেষজ্ঞরা। হাসান আহমেদ, 71।